পৃষ্ঠা ৯৯। প্রশ্ন ১১। ন্যায় চতুর্থ সংস্থানে শুদ্ধ মূর্তি কয়টি ও কি কি? চতুর্থ সংস্থানের অনুসৃত নিয়মগুলি কি? যে কোনো দুটি প্রমাণ করো। মার্কস 3+3। উত্তর: ন্যায় চতুর্থ সংস্থানে শুদ্ধ মূর্তির সংখ্যা। ন্যায় চতুর্থ সংস্থানে শুদ্ধ মূর্তি হলো মোট 5টি। এগুলি হলো: 1. AAI, তারপরে লেখা ব্রাহ্মণটিপ, BRAMANTIP। Number 2, AEE, ব্র্যাকেটে ক্যামেনেজ, CAMENES, ক্যামেনেজ। Number 3, IAI, ব্র্যাকেটে ডিমারিজ, DIMARIS, ডিমারিজ। Number 4, EAO, ব্র্যাকেটে ফেসাপো, FESAPO। Number 5, EIO, ফ্রেসিসন, FRESISON। চতুর্থ সংস্থানে অনুসৃত নিয়ম এবং প্রমাণ। চতুর্থ সংস্থানে শুদ্ধ মূর্তিগুলিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এক্ষেত্রে 3টি বিশেষ নিয়ম অনুসৃত। এগুলি হল: 1. প্রধান যুক্তিবাক্যটি সদর্থক হলে অপ্রধান যুক্তিবাক্যটি সামান্য হতে বাধ্য। ব্র্যাকেটে ইফ দ্য মেজর প্রেমাইস বি অ্যাফার্মেটিভ, দ্য মাইনর মাস্ট বি ইউনিভার্সাল। ব্র্যাকেট ক্লোজ। নাম্বার 2, অপ্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক হয় তবে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। In bracket, if the minor premise be affirmative, the conclusion must be particular. Bracket close. এবং 3, যদি কোনো একটি যুক্তিবাক্য নঞ্চর্থক হয় তবে প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য হবে। ব্র্যাকেটে if either premise be negative, the major premise must be universal. Bracket close. প্রথম নিয়ম: প্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক হয় অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য হবে। If the major premise be affirmative, the minor must be universal. প্রমাণ: চতুর্থ সংস্থানের আকার। এখানে P লেখা, P থেকে একটা দাগ চলে গেছে M, লেফট টু রাইট M, M থেকে ডায়াগোনালি নিচে লাইন গেছে, ওটাতে লেখা M, আবার M থেকে ডান দিকে লাইন গেছে, ওটা হলো S। এটি দেখতে, ডায়াগ্রামটি দেখতে Z এর মতো। PM, MM, MS। সুতরাং S নিচে লেখা S ডট 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 P। প্রমাণ: চতুর্থ সংস্থানে হেতুপদটি প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে। প্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক হয় তাহলে হেতুপদ এক্ষেত্রে ব্যাপ্য হবে না, কারণ কোনো সদর্থক বচনই বিধেয়কে ব্যাপ্য করে না। কিন্তু ন্যায় অনুমানের তৃতীয় নিয়ম অনুসারে আমরা দাবি করতে পারি যে হেতুপদকে যুক্তিবাক্যদ্বয়ের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। প্রধান যুক্তিবাক্যে যেহেতু হেতুপদটি ব্যাপ্য নয়, সেহেতু তাকে অপ্রধান যুক্তিবাক্যে অবশ্যই ব্যাপ্য হতে হবে। আর হেতুপদকে অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হতে গেলে অপ্রধান যুক্তিবাক্যকে অবশ্যই সামান্য হতে হবে, কারণ
যে কোনো সামান্য বচনই উদ্দেশ্যপদকে ব্যাপ্য করে। দ্বিতীয় নিয়ম, অপ্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটিকে অবশ্যই বিশেষ হতে হবে। ব্র্যাকেটে, if the minor premise be affirmative, the conclusion must be particular. প্রমাণ, চতুর্থ সংস্থানের আকার। এখানেও ডায়াগ্রাম দেওয়া আছে, আগের ডায়াগ্রামটির মতোই দেখতে, জেডের মতো পি টু এম টা লাইন, আবার এম থেকে ডায়াগোনালি এম, আবার এম থেকে রাইট সাইডে এস, পি এম 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 এস, পি এম এম এস। সুতরাং এস ডট 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 পি। প্রমাণ, চতুর্থ সংস্থানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেক্ষেত্রে পক্ষপদটি ব্যাপ্য হওয়ার সুযোগ পায় না, কারণ অপ্রধান যুক্তিবাক্যে পক্ষপদটি বিধেয় স্থানে অবস্থান করে এবং কোনো সদর্থক বচনই বিধেয় পদকে ব্যাপ্য করে না। সুতরাং এই পক্ষপদটিকে আবার সিদ্ধান্তেও অব্যাপ্য থাকতে হবে, তা নইলে তা অবৈধ পক্ষদোষে দুষ্ট হবে। এই দোষ পরিহার করার জন্য সিদ্ধান্তটিকে এক্ষেত্রে বিশেষ হতেই হবে, কারণ কোনো বিশেষ বচনেই উদ্দেশ্যপদ ব্যাপ্য নয়। সুতরাং প্রমাণ করা যায় যে অপ্রধান যুক্তিবাক্যটি সদর্থক হলে সিদ্ধান্তটিকে অবশ্যই বিশেষ হতে হবে। তৃতীয় নিয়ম, যদি কোনো একটি যুক্তিবাক্য নঞ্চর্থক হয় তাহলে প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য হবে। In bracket, if either of the premises be negative, the major premise must be universal. Bracket close. প্রমাণ, চতুর্থ সংস্থানের আকার। একইভাবে আগের দুটি ডায়াগ্রামের মতো এটি দেখতে জেডের মতো, পি থেকে এম লাইন, আবার এম থেকে ডায়াগোনালি এম, আবার এম থেকে এস রাইট সাইডে, পি থেকে লেফটে এম, পি থেকে রাইটে যাচ্ছে এম, এম থেকে ডায়াগোনালি এম, আবার এম থেকে রাইটে এস। সুতরাং এস ডট 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 পি। প্রমাণ, আমরা ন্যায় অনুমানের নিয়ম অনুযায়ী জানি যে যদি কোনো একটি যুক্তিবাক্য নঞ্চর্থক হয় তাহলে সিদ্ধান্তটিও নঞ্চর্থক হবে। সিদ্ধান্তটি যদি নঞ্চর্থক হয় তাহলে তার বিধেয় পদ তথা সাধ্যপদটি অবশ্যই ব্যাপ্য হবে, কারণ যে কোনো নঞ্চর্থক বচন তার বিধেয় পদকে ব্যাপ্য করে। ফলত এই সাধ্যপদটিকে প্রধান যুক্তিবাক্যেও ব্যাপ্য হতেই হবে, কারণ তা না হলে ন্যায় অনুমানটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট হবে। এই দোষ পরিহার করার জন্য এবং সাধ্যপদটিকে প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য করার জন্য প্রধান যুক্তিবাক্যটিকে সামান্য হতেই হবে, কারণ যে কোনো সামান্য বচন তার উদ্দেশ্যকে ব্যাপ্য করে, আর চতুর্থ সংস্থানে সাধ্যপদটি প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্যতেই অবস্থান করে। সুতরাং প্রমাণিত হয় যে চতুর্থ সংস্থানে যে কোনো একটি যুক্তিবাক্য নঞ্চর্থক হলে প্রধান যুক্তিবাক্যটিকে অবশ্যই সামান্য হতে হবে। প্রশ্ন 12। প্রশ্ন 12, নিরপেক্ষ ন্যায়ের প্রথম দুটি নিয়ম লঙ্ঘনে কী কী দোষের উদ্ভব হয় তা উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, নিরপেক্ষ ন্যায়ের প্রথম দুটি নিয়ম লঙ্ঘনজনিত দোষ। নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে যে 10টি সাধারণ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে প্রথম 5টি নিয়মকে লঙ্ঘন করলে বিভিন্ন দোষের উদ্ভব হয়। প্রথম ও দ্বিতীয় নিয়মকে লঙ্ঘন করলে কোন দোষের উদ্ভব হয় সেগুলিকে পরপর উল্লেখ করে উদাহরণসহ আলোচনা করা হলো। পৃষ্ঠা 100। প্রথম নিয়মের লঙ্ঘনজনিত দোষ। ন্যায়ের প্রথম নিয়মে লঙ্ঘন করা হয়েছে যে একটি ন্যায় অনুমানে কেবল তিনটি পদই থাকবে। এরূপ নিয়মটিকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় চারিপদ বা চতুষ্পদ ঘটিত দোষ।
ব্র্যাকেটে ফ্যালাসি অফ 4 টার্মস। উদাহরণ: মানুষ হয় পাপ সৃষ্টিকারী, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। এরপর ঈশ্বর হন মানুষ সৃষ্টিকারী, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং ঈশ্বর হন পাপ সৃষ্টিকারী, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা: এরূপ ন্যায় অনুমানটিকে দেখা যায় যে 3টি পদের পরিবর্তে 4টি পদের অবস্থান আছে। এই 4টি পদ হল যথাক্রমে মানুষ, মানুষ সৃষ্টিকারী, ঈশ্বর এবং পাপ সৃষ্টিকারী। সুতরাং এরূপ ন্যায় অনুমানটি চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট। দ্বিতীয় নিয়মের লঙ্ঘনজনিত দোষ। নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় নিয়মটিতে বলা হয়েছে যে প্রত্যেকটি ন্যায়ে কেবল 3টি বচনই থাকবে, তার কমও নয় আবার বেশিও নয়। এই নিয়মটিকে লঙ্ঘন করলে 2টি দোষের উদ্ভব হয়। এই 2টি দোষের একটি হল অমাধ্যম অনুমানজনিত দোষ, ব্র্যাকেটে ফ্যালাসি অফ ইমিডিয়েট ইনফারেন্স, ব্র্যাকেট ক্লোজ, এবং অপরটি হল ন্যায় শৃঙ্খলজনিত দোষ, within bracket fallacy of train of syllogism, bracket close। এই 2টি দোষকে উদাহরণসহ পৃথকভাবে আলোচনা করা হলো। 1. অমাধ্যম অনুমানজনিত দোষ। ন্যায় অনুমানের ক্ষেত্রে 3টি বচনের পরিবর্তে যদি তার কম অর্থাৎ 2টি বচনের উল্লেখ করা হয়, তাহলে যে দোষের উদ্ভব হয় তাকেই বলা হয় অমাধ্যম অনুমানজনিত দোষ। কারণ এরূপ ক্ষেত্রে 2টি বচনের মধ্যে একটি হলো যুক্তিবাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। এরূপ অনুমানের ক্ষেত্রে হেতুপদের কোনো ভূমিকাই থাকে না। উদাহরণ: কোনো গ্রন্থ হয় উত্তেজক, ব্র্যাকেটে আই, অ্যারো দিয়ে লেখা, বাঁ দিকে অ্যারো দিয়ে লেখা যুক্তিবাক্য, ডান দিকে। সুতরাং কোনো উত্তেজক বিষয় হয় গ্রন্থ, ব্র্যাকেটে আই, পাশে অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত। ব্যাখ্যা: এখানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে বলে একে মাধ্যম অনুমানের মর্যাদা দেওয়া যায় না। আর ন্যায় অনুমান হলো এক ধরনের মাধ্যম অনুমান। সুতরাং এক্ষেত্রে অনুমানটি অমাধ্যম রূপে গণ্য হওয়ায় উক্ত দোষের উদ্ভব ঘটেছে। 2. ন্যায় শৃঙ্খলজনিত দোষ। আবার কোনো ন্যায় অনুমানের ক্ষেত্রে 3টি বচনের পরিবর্তে যদি ততোধিক বচন দেখা যায়, তাহলে যে দোষের উদ্ভব হয় সেই দোষকেই বলা হয় ন্যায় শৃঙ্খলজনিত দোষ। উদাহরণ: পর্বতটি হয় অগ্নিযুক্ত, ব্র্যাকেটে এ, পর্বতটি হয় ধোঁয়াযুক্ত, ব্র্যাকেটে এ, সকল ধোঁয়াযুক্ত ক্ষেত্র হয় অগ্নিযুক্ত ক্ষেত্র, ব্র্যাকেটে এ, পর্বতটি হয় ধোঁয়াযুক্ত ক্ষেত্র, ব্র্যাকেটে এ, সুতরাং পর্বতটি হয় অগ্নিযুক্ত ক্ষেত্র, ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এক্ষেত্রে দেখা যায় যে ন্যায় অনুমান গঠিত হয়েছে 5টি বচন সহযোগে, 3টি বচন সহযোগে নয়। সুতরাং এরূপ ন্যায়টিকে যথার্থ ন্যায়রূপে উল্লেখ না করে ন্যায় শৃঙ্খল, ব্র্যাকেটে ট্রেন অফ সিলোজিজম রূপেই গণ্য করা হয়। কারণ এখানে প্রথম 3টি বচনের সহযোগে এক প্রকার এবং শেষের 3টির সহযোগে আরেক প্রকার ন্যায় গঠিত হতে পারে। এরূপ ন্যায়টি তাই একাধিক ন্যায়ের যৌথ রূপ বলে এখানে উক্ত দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন 13। ন্যায়ের তৃতীয় ও চতুর্থ নিয়মের লঙ্ঘন কোন কোন দোষের উদ্ভব ঘটে?
ন্যায়ের তৃতীয় ও চতুর্থ নিয়মের লঙ্ঘনে কোন কোন দোষের উদ্ভব ঘটে তা উদাহরণসহ আলোচনা করো। উত্তর: ন্যায়ের তৃতীয় ও চতুর্থ নিয়ম লঙ্ঘনজনিত দোষ। নিরপেক্ষ ন্যায়ের 10টি নিয়মের মধ্যে তৃতীয় ও চতুর্থ নিয়মকে লঙ্ঘন করলে যে যে দোষের উদ্ভব হয় সেগুলিকে পরপর উল্লেখ করে উদাহরণসহ আলোচনা করা হলো। তৃতীয় নিয়মের লঙ্ঘনজনিত দোষ। ন্যায় অনুমানের তৃতীয় নিয়মে উল্লেখ করা হয়েছে যে হেতুপদকে যুক্তিবাক্য দুটির মধ্যে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতেই হয়। এই নিয়মকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ। ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। উদাহরণ: সকল বাঘ হয় মাংসাশী ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। সকল কুকুর হয় মাংসাশী ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং সকল কুকুর হয় বাঘ ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা: এরূপ ন্যায় অনুমানটিতে দেখা যায় যে হেতুপদ এ তথা মাংসাশী উভয় যুক্তিবাক্যে ব্র্যাকেটে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় একবারও ব্যাপ্য নয়, কারণ ব্র্যাকেটে এ বচন শুধু উদ্দেশ্যকেই ব্যাপ্য করে, বিধেয়কে করে না। সুতরাং এক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষের উদ্ভব হয়েছে। চতুর্থ নিয়মের লঙ্ঘনজনিত দোষ। ন্যায় অনুমানের চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মটিকে লঙ্ঘন করলে দুটি দোষের উদ্ভব ঘটে। 1. অবৈধ সাধ্য দোষ, ফ্যালাসি অফ ইলিসিট মেজার, এবং 2. অবৈধ পক্ষ দোষ, ফ্যালাসি অফ ইলিসিট মাইনর। এই দুটি দোষকে এখন পৃথক পৃথকভাবে উদাহরণসহ আলোচনা করা হলো। 1. অবৈধ সাধ্য দোষ। আমরা জানি সাধ্যপদ একবার প্রধান যুক্তিবাক্যে এবং আরেকবার সিদ্ধান্তে উপস্থিত থাকে। সাধ্যপদটি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় অবৈধ সাধ্য দোষ। উদাহরণ: সকল কুকুর হয় চতুষ্পদ ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। কোনো গরু নয় কুকুর ব্র্যাকেটে ই, অপ্রধান যুক্তিবাক্য। কোনো গরু নয় চতুষ্পদ ব্র্যাকেটে ই, অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা: এরূপ ন্যায় অনুমানের সাধ্যপদ হল চতুষ্পদ। এই চতুষ্পদ শব্দটি প্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়, কিন্তু এই পদটি সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। সুতরাং এরূপ যুক্তিটিকে অবৈধ সাধ্য দোষের উদ্ভব হয়েছে। 2. অবৈধ পক্ষ দোষ। আমরা জানি যে পক্ষপদ একবার অপ্রধান যুক্তিবাক্যে এবং আরেকবার সিদ্ধান্তে অবস্থান করে। পক্ষপদটি অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় অবৈধ পক্ষ দোষ। পৃষ্ঠা 101। উদাহরণ: কোনো মানুষ নয় সংযত ব্র্যাকেটে ই,
পাশে আরও দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। সকল মানুষ হয় প্রাণী, ব্র্যাকেটে এ অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং কোনো প্রাণী নয় সংযত, ব্র্যাকেটে ই আরও দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা। এরূপ ন্যায় যুক্তিটিতে দেখা যায় যে পক্ষপদ তথা প্রাণী অপ্রধান যুক্তিবাক্য এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য নয়, কিন্তু ওই প্রাণীপদটি ই বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। সুতরাং এক্ষেত্রে অবৈধ পক্ষদোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন 14। অবৈধ সাধ্যদোষ এবং অবৈধ পক্ষদোষ কখন হয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। মার্কস 3+3। উত্তর। অবৈধ সাধ্যদোষ। ন্যায় অনুমানের চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করা হলে মূলত যে দুটি দোষের উদ্ভব হয়, যার একটি হলো অবৈধ সাধ্যদোষ। আমরা জানি যে সাধ্যপদটি একটি যুক্তিতে দুবার অবস্থান করে, একবার তা প্রধান যুক্তিবাক্যে এবং আর একবার তা সিদ্ধান্তে থাকে। এই সাধ্যপদটি যদি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অবৈধ সাধ্যদোষ, ফ্যালাসি অফ ইলিসিট মেজার। উদাহরণ 1। সকল ঘোড়া হয় চতুষ্পদ প্রাণী, ব্র্যাকেটে এ। কোনো গর্ধব নয় ঘোড়া, ব্র্যাকেটে ই। সুতরাং কোনো গর্ধব নয় চতুষ্পদ প্রাণী, ব্র্যাকেটে ই। ব্যাখ্যা। এই ন্যায় অনুমানটি অবৈধ কারণ এটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট। এখানে সাধ্যপদ তথা চতুষ্পদ প্রাণী প্রধান আশ্রয়বাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হয়নি, কিন্তু তা সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। কারণ এ বচন শুধুমাত্র উদ্দেশ্যকে ব্যাপ্য করলেও ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয়কেই ব্যাপ্য করে। অতএব অনুমানটি অবৈধ রূপেই গণ্য হয় এবং এখানে যে দোষের উদ্ভব হয়েছে তা হলো অবৈধ সাধ্য দোষ, ব্র্যাকেটে ফ্যালাসি অফ ইলিসিট মেজার। উদাহরণ 2। সক্রেটিস হন মানুষ, ব্র্যাকেটে এ। সক্রেটিস নন শাসক, ব্র্যাকেটে ই। সুতরাং কোনো শাসক নন মানুষ, ব্র্যাকেটে এ। ব্যাখ্যা। এক্ষেত্রে সাধ্যপদ তথা মানুষ পদটি প্রধান আশ্রয়বাক্যে ব্যাপ্য না হলেও সিদ্ধান্তে তা ব্যাপ্য হয়েছে, কারণ প্রধান যুক্তিবাক্যের এই বচনের বিধেয় স্থানে সাধ্যপদটি অবস্থান করেছে এবং সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে অবস্থান করেছে। এর ফলে যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট। যুক্তিটি তাই বৈধ না হয়ে অবৈধ রূপেই গণ্য। অবৈধ পক্ষদোষ। ন্যায় অনুমানের চতুর্থ নিয়ম অনুযায়ী বলা হয় যে যদি কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়, সেই পদ সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য হতে পারে না। ন্যায়ের এই নিয়মটিকে লঙ্ঘন করলে যে দুটি দোষের উদ্ভব ঘটে তার একটি হলো অবৈধ পক্ষদোষ, ফ্যালাসি অফ ইলিসিট মাইনার। এর ফলে পক্ষপদটি অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়। উদাহরণ 1। কোনো পাখি নয় চতুষ্পদ প্রাণী, ব্র্যাকেটে এ। সকল পাখি হয় ডানাযুক্ত প্রাণী, ব্র্যাকেটে এ। সুতরাং কোনো ডানাযুক্ত প্রাণী নয় চতুষ্পদ প্রাণী, ব্র্যাকেটে ই। ব্যাখ্যা। এরূপ অনুমানটি অবৈধ রূপে গণ্য, কারণ এক্ষেত্রে যে দোষের উদ্ভব ঘটেছে সেই দোষটি হলো অবৈধ পক্ষদোষ। এখানে পক্ষপদ তথা ডানাযুক্ত প্রাণী অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় এবং অপ্রধান যুক্তিবাক্যটি এ বচন হওয়ায় ডানাযুক্ত প্রাণীপদটি ব্যাপ্য নয়।
কিন্তু সিদ্ধান্তে এই পদটি ই বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হয়েছে। এর ফলে অবৈধ পক্ষদোষের উদ্ভব ঘটেছে। উদাহরণ 2, সকল মানুষ হয় চিন্তাশীল জীব ব্র্যাকেটে এ, সকল মানুষ হয় মরণশীল প্রাণী ব্র্যাকেটে এ। সুতরাং সকল মরণশীল প্রাণী হয় চিন্তাশীল জীব ব্র্যাকেটে এ। ব্যাখ্যা। এরূপ অনুমানটির ক্ষেত্রে দেখা যায় যে পক্ষপদ তথা মরণশীল প্রাণী অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয়স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে এই পক্ষপদটি এ বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য। এর ফলে এক্ষেত্রে অবৈধ পক্ষদোষের উদ্ভব ঘটেছে। প্রশ্ন 15, প্রশ্ন 15, অব্যাপ্য হেতুদোষ এবং চতুষ্পদ ঘটিত দোষ কখন হয়? উদাহরণসহ ব্যাখ্যা করো। মার্কস 3+3। অথবা উদাহরণসহ ব্যাখ্যা করো অব্যাপ্য হেতুদোষ, চতুষ্পদ ঘটিত দোষ। তাহলে মার্কস হলো 3+3। উত্তর, অব্যাপ্য হেতুদোষ। ন্যায় অনুমানের তৃতীয় নিয়ম অনুযায়ী উল্লেখ করা হয় যে হেতুপদকে যুক্তিবাক্য দুটির মধ্যে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়মকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অব্যাপ্য হেতুদোষ ব্র্যাকেটে ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল ব্র্যাকেট ক্লোজ। যেমন উদাহরণ 1, সকল গরু হয় তৃণভোজী ব্র্যাকেটে এ, সকল ঘোড়া হয় তৃণভোজী ব্র্যাকেটে এ। সুতরাং সকল ঘোড়া হয় গরু ব্র্যাকেটে এ। ব্যাখ্যা। এই অনুমানটি বৈধ নয় কারণ এটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। এখানে হেতুপদ তথা তৃণভোজী উভয় যুক্তিবাক্যেই এই বচনের বিধেয়স্থানে অবস্থান করায় তা কোনো ক্ষেত্রেই ব্যাপ্য নয়, কারণ এই বচন শুধু উদ্দেশ্যকেই ব্যাপ্য করে, বিধেয়কে করে না। স্বাভাবিকভাবেই তাই অনুমানটিতে অব্যাপ্য হেতুদোষের উদ্ভব ঘটেছে। উদাহরণ 2, সকল রাজনীতিবিদ হয় মিথ্যাবাদী ব্র্যাকেটে এ, সকল চোর হয় মিথ্যাবাদী ব্র্যাকেটে এ। সুতরাং সকল চোর হয় রাজনীতিবিদ ব্র্যাকেটে এ। ব্যাখ্যা। এক্ষেত্রেও হেতুপদ তথা মিথ্যাবাদী দুটি যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করায় এবং এই দুটি যুক্তিবাক্য এ বচনরূপে গণ্য হওয়ায় তারা কোনো ক্ষেত্রেই ব্যাপ্য হয় না। ফলে এই যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। পৃষ্ঠা 102। চতুষ্পদ ঘটিত দোষ। ন্যায় অনুমানের প্রথম নিয়মটিকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব ঘটে তাকে বলা হয় চারিপদ বা চতুষ্পদ ঘটিত দোষ। ফ্যালাসি অফ 4 টার্মস। প্রতিটি বৈধ ন্যায় অনুমানে 3টি করে পদ থাকে এবং 3টি পদ দুবার করে ব্যবহৃত হয়। 3টি পদের পরিবর্তে যদি 4টি পদের উপস্থিতি থাকে তাহলে এই দোষের উদ্ভব ঘটে। উদাহরণ 1, আমার হাত হয় এমন যা টেবিল স্পর্শ করে ব্র্যাকেটে এ, টেবিল হয় এমন যা মাটি স্পর্শ করে ব্র্যাকেটে এ। সুতরাং আমার হাত হয় এমন যা মাটি স্পর্শ করে ব্র্যাকেটে এ। ব্যাখ্যা। এই অনুমানটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে অনুমানটি বৈধ নয়, কারণ এক্ষেত্রে 3টি পদের পরিবর্তে 4টি পদ আছে। এই 4টি পদ হল 1, আমার হাত, 2, এমন যা টেবিল স্পর্শ করে, 3, টেবিল এবং 4, এমন যা মাটি স্পর্শ করে। সুতরাং
বলা যায় যে এই ন্যায় অনুমানটিতে তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহৃত হওয়ায় তা চারিপদ বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট হয়েছে। উদাহরণ 2, সেনাপতি হন এমন যিনি সৈন্যদের শাসন করেন, ব্র্যাকেটে এ। সেনাপতি স্ত্রী হন এমন যিনি সেনাপতিকে শাসন করেন, ব্র্যাকেটে এ। সুতরাং সেনাপতি স্ত্রী হন এমন যিনি সৈন্যদের শাসন করেন, ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এই ন্যায় অনুমানটিও অবৈধ। এটিও চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট, কারণ এখানে তিনটি পদের পরিবর্তে চারটি পদের উল্লেখ করা হয়েছে। এখানে চারটি পদ হল: 1 সেনাপতি, 2 সেনাপতি স্ত্রী, 3 এমন যিনি সেনাপতিকে শাসন করেন এবং 4 এমন যিনি সৈন্যদের শাসন করেন। উদাহরণ 3, বোলপুর হয় বর্ধমানের কাছে অবস্থিত, ব্র্যাকেটে এ। বর্ধমান হয় কলকাতার কাছে অবস্থিত, ব্র্যাকেটে এ। সুতরাং বোলপুর হয় কলকাতার কাছে অবস্থিত, ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এই ন্যায় অনুমানটিও চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট, কারণ ওখানে তিনটির পদের পরিবর্তে চারটি পদের উল্লেখ করা হয়েছে। পদ চারটি হল: 1 বোলপুর, 2 বর্ধমান, 3 বর্ধমানের কাছে অবস্থিত এবং 4 কলকাতার কাছে অবস্থিত। সুতরাং এই ন্যায় অনুমানটিও বৈধ না হয়ে অবৈধ রূপেই গণ্য। প্রশ্ন 16, চতুষ্পদ ঘটিত দোষের বিশেষ দৃষ্টিভঙ্গিগুলি কী? অথবা চতুষ্পদ ঘটিত দোষের প্রকারগুলি উল্লেখ করো। উত্তর: চতুষ্পদ ঘটিত দোষের বিশেষ দৃষ্টিভঙ্গি। অনেক সময় চতুষ্পদ ঘটিত দোষে চারিটি পদকে পরিষ্কারভাবে লক্ষ্য করা যায়, কিন্তু এমন কতগুলি চতুষ্পদ ঘটিত দোষ আছে যেগুলি আকারে চতুষ্পদ ঘটিত পদকে সূচিত না করলেও অর্থগতভাবে চারটি পদকে উল্লেখ করে। এক ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গির জন্যই আরও তিনটি দোষের উদ্ভব হয়। যেমন অনেকার্থক হেতু দোষ। হেতুপদটি যদি দু জায়গায় ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অনেকার্থক হেতু দোষ, ব্র্যাকেটে ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মিডল। অর্থাৎ এরূপ দোষে হেতুপদ প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্যে দুটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। উদাহরণ: সরস্বতী হন ঠাকুর, ব্র্যাকেটে এ। রবীন্দ্রনাথ হন ঠাকুর, ব্র্যাকেটে এ। সুতরাং রবীন্দ্রনাথ হন সরস্বতী, ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এই ন্যায় অনুমানটির ক্ষেত্রে আপাতদৃষ্টিতে মনে হয় তিনটি পদ দুবার করেই অভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু যথাযথভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে হেতুপদ তথা ঠাকুর প্রধান এবং অপ্রধান আশ্রয়বাক্যে দুবার ভিন্ন ভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে। ব্যাখ্যা: প্রধান আশ্রয়বাক্যে ঠাকুর অর্থে দেবতা এবং অপ্রধান আশ্রয়বাক্যে ঠাকুর অর্থে পদবীকে বোঝানো হয়েছে। ফলত হেতুপদটি অনেকার্থক সূচক। অতএব এই ন্যায় অনুমানটি অনেকার্থক হেতুদোষে দুষ্ট। অনেকার্থক পক্ষদোষ। পক্ষপদটি যদি দু জায়গায় ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই চতুষ্পদ ঘটিত দোষকে বলা হয় অনেকার্থক পক্ষদোষ। ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মাইনর। উদাহরণ: সকল পরিশ্রমলব্ধ বস্তু হয় দামি, ব্র্যাকেটে এ। দণ্ড হয় পরিশ্রমলব্ধ বস্তু, ব্র্যাকেটে এ। সুতরাং দণ্ড হয় দামি, ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এই অনুমানটি অনেকার্থক পক্ষদোষে দুষ্ট, কারণ এখানে পক্ষপদটি তথা দণ্ড দুবার দু জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। অপ্রধান আশ্রয়বাক্য দণ্ডর অর্থ হল শাস্তি, কিন্তু সিদ্ধান্তে এর অর্থ হল সময়। অনেকার্থক সাধ্য দোষ। যে চতুষ্পদ ঘটিত দোষে সাধ্য পদার্থটি দুবার দু জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় সেই দোষকে বলা হয় অনেকার্থক সাধ্য দোষ, ব্র্যাকেটে ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মেজর। উদাহরণ:
সকল পদ হয় বচনের অপরিহার্য অংশ ব্র্যাকেটে এ। কোনো পা নয় বচনের অপরিহার্য অংশ ব্র্যাকেটে এ। সুতরাং কোনো পা নয় পদ ব্র্যাকেটে এ। ব্যাখ্যা: এই ন্যায় অনুমানটি অনেকার্থক সাধ্যদোষে দুষ্ট, কারণ সাধ্যপদটি তথা পদ শব্দটি দু জায়গায় দুরকম অর্থে ব্যবহৃত হয়েছে। প্রধান আশ্রয় বাক্যে পদ শব্দটি কোনো বাক্য বা বচনের উদ্দেশ্য বা বিধেয় অর্থে ব্যবহৃত, কিন্তু সিদ্ধান্তে তা পা অর্থে ব্যবহৃত। সে কারণেই এই ন্যায় অনুমানটি অবশ্যই অবৈধ রূপে গণ্য হবে।